প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে টিউটোরিয়ালে দেখব সিএসএস সম্পর্কে জানবো। তো সিএসএস সম্পর্কে আমরা তো জানি সিএসএস হচ্ছে তিন প্রকার, একটা ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস। তো আজকে তিনটা সম্পর্কেই দেখবো। তো আমরা প্রথম ফাইল ক্রিয়েট করে নেই, একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে, যার এক্সটেনশন হবে হচ্ছে এইচটিএমএল এবং যে কোনো নাম দিতে পারি, সমস্যা নেই। তো ইন্ডেক্স নামেই দিই আমরা প্রথমটা, এবং এক্সটেনশন হবে এইচটিএমএল। এবং সাথে আরেকটা আমরা ইন্টারনাল সিএসএস যেহেতু করব, সাথে একটা সিএসএস ফাইলও তৈরি করে রাখি। সিএসএস ফাইলটার নাম দেই স্টাইল স্টাইল। এবং সিএসএস এর যে এক্সটেনশন হবে, এখানে নিশ্চয়ই দেখতে পারতেছেন যে ডট টেক্সট আছে, এখানে আমরা লিখে দিব ডট সিএসএস ডট সিএসএস স্টাইল ডট সিএসএস। তাহলে আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই দুইটা ফাইল আমরা ওপেন করব ভিএস কোডে। ভিএস কোডে ওপেন করার জন্য আমরা টার্মিনাল ইউজ করতে পারি, মানে ওপেন করার জন্য কোড স্পেস ডট দিলে হচ্ছে আমাদের দুইটা ফাইলই ভিএস কোড ওপেন হবে। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং সিএসএস স্টাইল ডট সিএসএস দুইটাই ওপেন হয়ে গেছে। তো এখন আমরা তো সিএসএস করব, এর একটা এইচটিএমএল ফাইলের উপরেই সিএসএসটা করব। তো সেই জন্য আমাদের প্রথম প্রয়োজন এইচটিএমএল ফাইল তৈরি করে নিতে হবে। প্রথমে আমরা HTML5 এর যে বয়লার টেমপ্লেটটা তৈরি করে নিব। HTML5 এর বয়লার টেমপ্লেট। হ্যাঁ, তো আমরা এই সব সম্পর্কে জানি, বয়লার টেমপ্লেট কোনটার কাজ কি এই সম্পর্কে জানি। এবং টাইটেলের এইখানে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিব। এখন আমাদের আমরা HTML5 এর যে লেআউট সম্পর্কে আমরা জানছিলাম থিওরি ক্লাসে, যে হেড সেকশন, মেইন ফুটার, এরকম সেকশন থাকে। তো হেডের মধ্যে আমরা হেড নামে একটা সেকশন নিব। তার আগে আমরা হেডিং পার্ট একটা কমেন্ট করে রাখবো। আমরা জানি কমেন্ট করার জন্য জাস্ট এরকম সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়। এটা হেডিং পার্ট আমাদের। তো আমরা হেড নিব, হেড ট্যাগ নিব, হেডার হেডার ট্যাগ। হেডার ট্যাগের ভিতরে আমরা রাখবো হচ্ছে ন্যাপ বার রাখবো আমরা। এবং আমরা ন্যাপ বারের মধ্যে রাখবো হচ্ছে লিস্টকে, বা হ্যাঁ, ন্যাপ বারের মধ্যে আমরা লিস্টকে রাখতে পারি, লিস্ট আকারে। অথবা এটাকে আমরা এ ট্যাগের মধ্যেও রাখতে পারি, লিঙ্ক আকারে, শুধুমাত্র এ ট্যাগের ভিতরে। হাইপার রেফারেন্স বলতে এটা বোঝাচ্ছে যে আমরা কোন এই ক্লিক করলে কোন পেজে যাবে, সেটা দিতে পারি হোম ডট এইচটিএমএল। মানে এই পেজে, এই হোমের উপরে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবে। বা আরো দুই তিনটা ফাইল আমরা তৈরি করতে পারি। একটা তৈরি করতে পারি কন্ট্রাক্ট, এবং আরেকটা তৈরি করতে পারি আমাদের ফর্ম সম্পর্কে। তো আমরা ফাইলের নাম অনুযায়ী আমরা এটা চেঞ্জ করে দিব, যে যখন কন্ট্যাক্টের উপরে ক্লিক করবে তখন কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, এবং যখন ফর্মের উপরে ক্লিক করবে তখন ফর্ম পেজে নিয়ে যাবে। এবং আমাদের যে ন্যাপ বার দেখি আমরা, ন্যাপ বারের শুরুতে কি থাকে, আমাদের আলাদা একটা লোগো থাকে। তো আমরা লোগোর জন্য আমরা আলাদা একটা ডিপ নিতে পারি। ডিপ ডিপের ভিতরে ডিপ একটা ট্যাগ। এই ডিপ ট্যাগের ভিতরে আমরা আমাদের একটা লোগো ইউজ করতে পারি। আমরা এখন কোনো ইমেজ ইউজ করব না, আমরা জাস্ট টেক্সট ইউজ করি, যে মাই লোগো লিখে দিই। জাস্ট টেক্সট ইউজ করতেছি এখন। লোগো হিসাবে এই টেক্সটটাই কাজ করবে।
আচ্ছা, এখন আমাদের আমাদের যে এই অংশটা তৈরি করলাম, এই অংশটা তৈরি করছি, এটা আমরা সিএসএস করার জন্য আমাদের আমাদের কি প্রয়োজন? এইগুলা ধরতে হবে, ধরে তারপরে তো আমাদের কালার করতে হবে বা অন্যান্য স্টাইল করতে হবে। তার জন্য আমরা এই পুরা হেডিংটার একটা ক্লাস ডিফাইন করে দিতে পারি। পুরা হেডিংটার একটা ক্লাস। এখন ক্লাসের আমরা যে কোনো নাম দিতে পারি। এটার নাম দিয়ে দিই আমাদের ন্যাপ বার, যেহেতু আমরা ন্যাপ নিয়ে কাজ করতেছি। ন্যাপ বার দিয়ে দিই এটার নাম, ন্যাপ বার। এবং আমাদের যে লোগোটা ইউজ করছি, লোগোর নামটা আমরা দিয়ে দিতে পারি ব্র্যান্ড। ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস ব্র্যান্ড। এবং আমরা আরো কি ইউজ করছি, এখানে ন্যাব ইউজ করছি। তো ন্যাব বারের এটাকে আমরা একটা ক্লাস, এটাকেও একটা ক্লাস দিতে পারি ধরার জন্য, মানে এটার আইডেন্টিফাই করার জন্য। এটা হচ্ছে ন্যাব, ন্যাব লিঙ্ক, লিঙ্ক দিয়ে দিতে পারি, ন্যাব লিঙ্ক, ন্যাব লিঙ্ক। মানে এই এই জায়গায় সব আমাদের আলাদা পেজগুলোর লিঙ্ক আছে। মানে একটু মিনিংফুল নাম দিলে সেটা সুবিধা হয় আমাদের, কাজের সুবিধা হয়। আচ্ছা, এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে ক্রম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ একটা আউটপুট আমাদের আসছে। তিনটা তিনটা লিঙ্ক নিয়েছিলাম এবং একটা লোগো নিয়েছিলাম। কিন্তু আমাদের এটাকে তো স্টাইল করতে হবে। যেমন ন্যাপটা কি থাকে, উপরে থাকে এটা এক পাশে লোগো থাকে এবং অন্য পাশে আমাদের যে কন্টাক্ট পেজ গুলা সেগুলো থাকে। তো আমরা এটা সিএসএস এর মাধ্যমে আস্তে আস্তে স্টাইল করব। এখন আমরা কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে সিএসএস তো আমরা জানি কয়েক ভাবে করা যায়। সেটা হচ্ছে ইনলাইন, এক্সটার্নাল এবং ইন্টারনাল। তো ইনলাইন যদি করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, যে এইখানে স্টাইল, এসটিওয়াই স্টাইল কালার, কালার রেড দিতে পারি, রেড। তাহলে আমাদের আউটপুটটা কি? আমাদের আউটপুটটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা ইনলাইন যদি সিএসএস করি তাহলে আমাদের ওপেনিং যে ট্যাগ, ওপেনিং ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে তারপরে এর ভিতরে কালার করব। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিতে চাই, আমরা তো কালার চেঞ্জ করছি, টেক্সট কালার। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট আমরা একটা কালার দিয়ে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে ইনলাইন সিএসএস করে। তো যাই হোক, ইনলাইন সিএসএস আমরা করবো না, আমরা মূলত এক্সটার্নাল সিএসএস করবো। জাস্ট দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা ইনলাইন সিএসএসটা করে দেখলাম কিভাবে করা হয়। যাক, এটা কেটে দেই। এবং আমরা আরেকটা কথা শুনছিলাম, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আমরা টাইটেলের নিচে লিখবো স্টাইল ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে। এখন যদি এই ব্র্যান্ডটাকে আমরা স্টাইল করতে চাই, আমরা আমরা ক্লাস থেকে দিয়ে আইডেন্টিফাই করব ডট দিয়ে, এবং ডট দেওয়ার পরে নামটা থাকবে ক্লাসের, থার্ড ব্র্যাকেট, এবং এর ভিতরে আমরা কোডগুলো করব। যেমন কালার, আমরা এখন ভিন্ন একটা কালার ইউজ করি। আচ্ছা, আমরা ব্লু কালারটা ইউজ করতে পারি। দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ব্লু কালার না দিয়ে অন্য কোনো কালার ইউজ করতে পারি। এখান থেকে আমরা এরকম একটা কালার ইউজ করলাম, আরজিবি কালার। তাহলে কি আমাদের লোগোর কালার চেঞ্জ হয়ে গেছে। আর এইগুলো কন্ট্রাক্ট গুলা সাধারণত সিএসএস করার আগে লিঙ্ক আপ লিঙ্ক আপ করা যে ট্যাগ গুলা থাকে সেটার কালার গুলা এরকমই থাকে। এটা কোনো সিএসএস এখানে এখনো ইউজ করা হয়নি। সিএসএসটা জাস্ট লোগোর উপর ইউজ করা হয়েছে। তো আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা টাইটেলের নিচে ইন্টারনাল সিএসএস এগুলো করে থাকবো। আমরা মূলত আজকে আমরা দেখবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস সম্পর্কে। এক্সটার্নাল সিএসএস কিভাবে করে সেটাই দেখবো। আচ্ছা, তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ যে এইখানে আমরা কোনো সিএসএস ইউজ করি নাই, আমরা সব সিএসএস গুলাই কেটে দিয়েছি। এখন কিন্তু তারপরও আমাদের এই পাশে কিছুটা অংশ ছেড়ে দিচ্ছে, উপর থেকে কিছুটা অংশ ছেড়ে দিচ্ছে, মানে আমাদের একটা মার্জিন প্যাডিং এগুলো নিয়ে রাখছে বাই ডিফল্ট ভাবে। তো এই বাই ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিংটা আমাদের পিক্সেল পারফেক্টলি ডিজাইন করার জন্য বাই ডিফল্ট ভাবে যে মার্জিন প্যাডিং নিছে এটা আমাদের রিমুভ করতে হবে। তো আমরা কিভাবে রিমুভ করতে পারি, আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে, এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে দেখবো। ফার্স্টে আমাদের সিএসএস টা লিংক আপ করতে হবে। আমাদের ফাইল নেম কি ছিল, style.css।
আর লিঙ্ক আপ করার জন্য লিঙ্ক আর রিলেশন স্টাইল শিট এবং হাইপার টেক্সটের ভিতরে আমরা লিঙ্কটা করে দেবো। স্টাইল আমাদের আমাদের যে নামটা লিখছিলাম, মানে যে নাম দিয়ে ওপেন করছিলাম সে নামটা লিখবো, স্টাইল ডট সিএসএস। আমাদের লিঙ্ক হয়ে গেছে। এখন এখন আমরা সিএসএস এর ভিতরে যাই। এখন আমরা সিএসএস এর ভিতরে যাই। আমাদের যে এইচটিএমএল পার্ট এবং সিএসএস পার্ট আলাদা আলাদাভাবে দুটো অংশে দেখতে পারতেছি আমরা। এখন হচ্ছে আমরা আমাদের যে স্টাইল সেটা শুরু করব। প্রথমে আমাদের কি বলছিলাম, আমাদের বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিংটা আছে এটা রিমুভ করব। রিমুভ করার জন্য কি আমরা চাইলে বডি ইউজ করতে পারি, বডি বডি ইউজ করেও করতে পারি, বডির ভিতরে মার্জিন প্যাডিং 0 করে দিতে পারি। কিন্তু আমরা চাইলে আবার 0 দিয়েও বডি মার্জিন প্যাডিং ধরতে পারি, 0 সরি স্টার দিয়েও আমাদের পুরো পুরো বডিটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে মার্জিনটা কি হবে, মার্জিন 0 হয়ে যাবে। আমরা যেহেতু মার্জিন প্যাডিং এগুলো আউট করব, মার্জিন 0 হয়ে যাবে। এবং প্যাডিং কি হবে, প্যাডিংও 0 হয়ে যাবে, প্যাডিং 0। শিক্ষার্থীবৃন্দ দেখতে একটা চেঞ্জ দেখতে পারতেছো, আমাদের মার্জিন প্যাডিং দুইটাই 0 হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে এর ভিতরে এই যে আমাদের পুরো পেজটার একটা বক্স বক্স সাইজিং করে দিতে পারি, বর্ডার বক্স। তো বক্স সাইজিং বা বর্ডার বক্স কিভাবে করে, বর্ডার বক্স করার জন্য আমাদের বক্স সাইজিং নামে একটা সিএসএস লাইব্রেরি আছে, যেটা আমরা বক্স সাইজিং। এখন বক্স সাইজিং এর ভিতরে বর্ডার বক্স যদি করে দেই, তাহলে হ্যাঁ, এটা একটা বর্ডার বক্স হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমাদের পুরা বডিতে আমরা এই যে ফন্টগুলা ইউজ করব, আমরা আইডেন্টিফাই করে দেবো আমরা কি ফন্ট ইউজ করব। সেজন্য আমরা বডির ভিতরে ফন্টগুলা সিলেক্ট করে দিতে পারি, বডি, এবং এর ভিতরে ফন্ট সিলেক্ট করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফন্ট চেঞ্জ করার জন্য আমরা ইউজ করব ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট। এর ভিতরে আমরা যে কোনো ফন্ট দিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে অনেক সাজেস্ট করছে, অনেক ফন্ট সাজেস্ট করছে। তো আমরা আজকে ফন্ট যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে এরিয়াল, এরিয়াল এবং সানস সেরিফ, সান সেরিফ। হ্যাঁ, চলে আসছে, দেখতে পাচ্ছ সান সেরিফ। আমরা এই দুইটা ফন্ট ইউজ করব। এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পারতেছি ব্যাকগ্রাউন্ডটা একটা পিওর সাদা কালার, কিন্তু আমরা চাইলে একটু ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা করে দিতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি আমরা চাইলে। হ্যাঁ, চাইলে এটাও দিতে পারি, দেখি একটু কেমন আসে। দেখতে পাচ্ছ একটা চেঞ্জ আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে। আচ্ছা, এখন এখন আমরা যে হেডারের ভিতরের কাজগুলো করব। অর্থাৎ আমরা এই লোগোটাকেই বাম সাইডে রাখবো এবং এইগুলাকে ডান সাইডে নিয়ে যাব। তার জন্য আমাদের যে ন্যাপবার আছে, এই ন্যাপবার ধরতে হবে। প্রথমে আমরা আস্তে আস্তে আমাদের সিএসএস এর স্টাইলটা দিতে থাকবো। ন্যাপবার ধরার জন্য কি একটা ক্লাস আইডেন্টিফাই করার জন্য আমরা ডট দিয়ে আইডেন্টিফাই করব, ডট এবং ক্লাসের নাম ন্যাপবার। এখন আমরা থিওরিতে পড়েছিলাম যে সিএসএস পজিশন সম্পর্কে, মানে উপরের ন্যাপবারটা ফিক্স থাকবে, যখন স্ক্রল করব তখন আমাদের উপরের ন্যাপবারটা জায়গায় থাকবে। তো সেই জন্য আমরা ফার্স্টেই পজিশনটা ফিক্সড করে দেই, পজিশন কি করে দিব, ফিক্সড করে দিব। এবং এই পজিশনটা ফিক্সড কোথায় ফিক্সড হবে, কোনো একটা জায়গাতে ফিক্সড হবে, নির্দিষ্ট একটা জায়গায়। তার জন্য টপ 0 করে দিব, মানে টপ 0 থাকবে এবং লেফট লেফটও কি 0 থাকবে। অর্থাৎ উপর থেকে এবং লেফটে থেকে আমাদের 0 পজিশনে আমাদের এই ন্যাপবারটা ফিক্সড আকারে থাকবে। এবং ওয়েট এর তো একটা ওয়েট দিতে হবে। ওয়েট কত, 100% করে দিব, 100%। তাহলে আমাদের হবে কি, মানে রেসপন্সিভ হবে।
ভেঙে যাবে না। আচ্ছা, এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের চেঞ্জটা দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার একটা হালকা ব্ল্যাক টাইপের কিছু একটা দিতে পারি আমরা, একটা হালকা ব্ল্যাক টাইপের কিছু একটা দিই। এটা দিয়ে দিই। এখন আমাদের চেঞ্জটা দেখতে পারবো আমরা। হ্যাঁ, আমাদের চেঞ্জ আসছে। এবং টেক্সট কালার গুলা আমরা দেখলাম ওইখানে ব্ল্যাক আকারে ব্ল্যাক ছিল, আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দিই, হোয়াইট। এবং আমরা আরেকটা কাজ সম্পর্কে আমরা থিওরিতে পড়েছিলাম যে ফ্লেক্স, ফ্লেক্স এবং গ্রিড। তো ফ্লেক্সে কি করে, ওয়ান ডাইমেনশন যেটা রো আকারে কাজ করে, এবং গ্রিড টু ডাইমেনশন যেটা রো এবং কলাম নিয়ে কাজ করে। তো আমরা আমরা যে এই পাশে কি একটা লোগো আছে, এবং এই কটা কিছু মেনু বার আছে। তো আমরা দুইটাকে দুই সাইডে নেওয়ার জন্য আমরা কি করব, ফ্লেক্স ইউজ করব। ডিসপ্লে ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিব, ডিসপ্লে ফ্লেক্স। দেখো, ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথেই আমাদের কলামগুলা রোতে, আমাদের যে আলাদা আলাদা রো ছিল, রো গুলা একই কলামে হয়ে গেছে, মানে আমাদের নিচে নিচে ছিল সেটা পাশাপাশি বসে গেছে। এখন আমরা জাস্টিফাই করে দিব, জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট করে দিব স্পেস বিটুইন, মানে আমাদের দুইটা দুই পাশে থাকবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, স্পেস বিটুইন করে দিলে আমাদের আউটপুটটা কেমন আসে, আমাদের দুইটা দুই পাশে চলে গেছে, আমাদের মেনুগুলো চলে গেছে রাইট সাইডে, এবং আমাদের লোগোটা লেফট সাইডে চলে আসছে। এখন আমরা একটা অ্যালাইনমেন্ট আইটেমগুলো সেন্টার করে দিতে পারি। অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, এবং এর একটা প্যাডিং মার্জিন দিয়ে দিতে পারি। আচ্ছা, 10 পিক্সেল এবং 10 পিক্সেল এবং 20 পিক্সেল দেখতে পাচ্ছ তোমরা। তো 10 পিক্সেল হচ্ছে এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 20 পিক্সেল দিয়েছি, মানে উপর নিচে 10 পিক্সেল এবং ডাইনে বামে 20 পিক্সেল করে। দেখো, প্যাডিং দেওয়ার পরে আমাদের ভিতর থেকে কিছু অংশ ছেড়ে দিছে, মানে ভিতর থেকে চাপাই দিছে, অর্থাৎ বক্সের ভিতরে কিছু অংশ চাপাই দিছে। তাহলে আমরা মোটামুটি ন্যাপবারের কিছুটা ডিজাইন করতে পারলাম। এখন এখন আমাদের যে ন্যাপ বারের ভিতরে, আমাদের ন্যাপ আইটেমের ভিতরে যে ন্যাপ লিঙ্ক করেছিলাম সিএসএস দিয়ে, এর ভিতরে এ ট্যাগ নিয়েছিলাম। এই এ ট্যাগটার সম্পর্কে আমরা তোমরা দেখতে পারতো এখনো এইখানে কোনো সিএসএস স্টাইল ইউজ করা হয় নাই। তো আমরা এখন এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ন্যাপ যে লিঙ্ক আপ করেছিলাম, সরি ক্লাস দিয়েছিলাম, এই ক্লাসটা আমাদের ধরতে হবে। কিভাবে ধরবো, ডট দিয়ে, ডট তারপরে ন্যাপ, ন্যাপ লিঙ্ক। এবং আমরা কাজ করব কিসের ভিতরে, আমরা কাজ করব হচ্ছে এই এ ট্যাগকে নিয়ে। তো আমরা ন্যাভ লিঙ্ক তারপরে এ, মানে এই ন্যাভের ভিতরে, এই লিঙ্কের ভিতরে যে এগুলা আছে সেইগুলা সিলেক্ট করছে। এখন এইটার কালারটা করে দিতে পারি আমরা, হোয়াইট কালার করে দিতে পারি, হোয়াইট। এবং টেক্সট ডেকোরেশন আমাদের নিচে কি একটা একটা দাগ আসছে, মানে আন্ডারলাইন আসছে। তো আন্ডারলাইনটা দূর করার জন্য আমরা কি করতে পারি, আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিব, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, এবং মার্জিন দিয়ে দিব একটা। মার্জিন না দিলেও চলবে। টেক্সট ডেকোরেশন নান করার পরে কি নিচ থেকে আমাদের যে
আন্ডারলাইনটা ছিল, এটা চলে গেছে। আচ্ছা, আমরা একটু মার্জিন দিয়ে দেখতে পারি কেমন কেমন দেখা যায়, একটু দিয়ে দেখি। আচ্ছা, উপর নিচে 0 পিক্সেল দেই এবং ডাইনে বামে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। 0 লিখলে সাধারণত পিক্সেল লেখা লাগে না, কিন্তু 1 বা 2 নিউমেরিক্যাল ভ্যালু দিলে পারে তখন পিক্সেলটা লেখা লাগে। পিক্সেল লিখলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো আমাদের আর একটু সুন্দর লাগতেছে, মার্জিন দেওয়াতে আমাদের একটু সুন্দর লাগতেছে। আমরা বাম সাইডে 10 পিক্সেল মার্জিন দিয়ে দিছি, আর একটু সুন্দর হয়েছে আমাদের মোটামুটি। আচ্ছা, এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি হোভার। আমরা ক্লাসে হোভার নিয়ে আলোচনা করছিলাম। হোভার যে লিংকের উপরে মাউসের কার্সার যখন যাবে তখন একটু চেঞ্জ আসে, সামান্য কিছু চেঞ্জ আসে। তো আমরা একটু হোভারটা সম্পর্কে দেখি। হোভারটা আমরা ডিক্লেয়ার করবো কিভাবে? এই যে আমরা হোভার করবো কিসের উপরে? এইটার উপরে হোভার করবো। এইটার উপরে যখন মাউসের কার্সর নিব তখন হোভারটা হবে। তো আমরা কপি করে আমরা সেম নামটা দিলাম এবং পাশে ক্লোন দিয়ে হোভার লিখে দিব। হোভার। তো হোভারের কি করতে পারি? হোভারের ভিতরে কি দিতে পারি? টেক্সট ডেকোর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায়? একটু একটু সৌন্দর্যের জন্য ভালো একটা কালার দিতে পারি আমরা। আচ্ছা, আমরা এই কালারটা ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে। দেখেন কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু যখন আমরা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা ইরর আসছে। তো আমাদের দুইটা চলে আসছিল। দেখেন আমাদের এখানে যখনই মাউসের কার্সারটা নিচ্ছি উপরে, তখন আমাদের এটা আলাদা একটা কালার দিচ্ছে। এবং আমরা চাইলে যখন মাউসের কার্সর নিব তখন সাদা কালার আছে, এমনিতে সাদা কালার আছে, আমরা চাইলে কালারটা ব্ল্যাক, টেক্সট কালারটা ব্ল্যাক করে দিতে পারি। টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। তার মানে কি, যখন মাউসের কার্সর নিব তখন আমাদের টেক্সট কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এবং আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি, যে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং প্যাডিং 5 পিক্সেল, 10 পিক্সেল। একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। টেক্সট ডেকোরেশন, তখন টেক্সট ডেকোরেশন নাম করছিলাম, তো এখন টেক্সট ডেকোরেশন একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। আন্ডারলাইন। দেখো এখন একটা চেঞ্জ আসছে। তো এইভাবেই আমরা সিএসএস দিয়ে বিভিন্ন স্টাইল করে থাকবো। তো একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা ধাপে ধাপে আহ, আমরা এরপরে টেবিলের যে স্টাইল, তারপর ফর্মের স্টাইল, এগুলা ধাপে ধাপে দেখবো। তা আজকে এতটুকুই থাক, এবং এর পরের ভিডিওতে আমরা টেবিল এবং ফর্মের স্টাইল করা শিখবো। আল্লাহ হাফেজ।